আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। আন্তর্জাতিক গুম বিরোধী সনদে সই করেছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের সভায় গুমের ঘটনা তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ফলপ্রসূ আলোচনা, জানালেন মির্জা ফখরুল। দ্রুততম সময়ে সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করবে আশা। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থায় অভিযোগ, আছে 32 সিনিয়র সাংবাদিকের নাম। বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি 4 দিনের রিমান্ডে। দুদকের মামলায় খালাস মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। বন্যায় এ পর্যন্ত 52 জনের মৃত্যু। দুর্গতদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রম অব্যাহত। এবং জলবায়ুর বিরূপ প্রভাবে হচ্ছে ভূমি দূষণ। বিশ্বের 320 কোটি মানুষের জীবন জীবিকায় পড়ছে ক্ষতিকর প্রভাব। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাব বিস্তারিত খবরে। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হল বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই সনদে স্বাক্ষর করেন। একই সঙ্গে জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তার বিধানও বাতিল করা হয়েছে। থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানান বন, পরিবেশ ও পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিগত সরকারের শাসনামলে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যা, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়া গুম খুনের ঘটনা আলোচনায় এসেছে বারবার। আন্তর্জাতিক সংস্থাগুলো এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে আসছিল। উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করে একে ঐতিহাসিক উপলক্ষ বলে উল্লেখ করেন। আন্তর্জাতিক গুম বিরোধী দিবসের একদিন আগে এই সনদে যুক্ত হল বাংলাদেশ, যেখানে রয়েছে বিশ্বের 75টি দেশ। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। যারা গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন, সেই মেসেজটা গেল। দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই বিরুদ্ধ মতকে দমন করার জন্য গুম করে ফেলা, এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না। দ্রব্যমূল্য সহনীয় রাখা, বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি সামলে নিতে করণীয় নিয়েও আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে কালো টাকা সাদা করার রীতি বন্ধ করার। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। বৈঠকে জাতির পিতার পরিবারসহ সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশ 2024-এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না। অনূর্ধ্ব 20 সাফ ফুটবল টুর্নামেন্ট ও ক্রিকেটে চমৎকার নৈপুণ্যের জন্য খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছে বিএনপি। দলটি আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকে যাবে সরকার। চকর মালিথার রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল। সোয়া 1 ঘণ্টার বেশি সময়ের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। 2 ঘন্টা আলোচনা হয়েছে, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিএনপি নির্বাচনের কোনো রূপরেখা দিয়েছে কিনা সাংবাদিকরা জানতে চান। আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা এবং নির্বাচন নিয়ে তাদের চিন্তা ভাবনা সম্পর্কে মত বিনিময় করেন। এই সরকারের নেওয়া পদক্ষেপের ব্যাপারে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানায় বিএনপি। পাশাপাশি নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরু করার ঘোষণা দেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে পৃথক 2টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার পৃথক 2 আদালত এই রায় দেন। অন্যদিকে বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে 4 দিন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে প্রায় 17 বছর ধরে চলা দুদকের করা মামলার রায়। বৃহস্পতিবার দুপুরে আদালতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। মির্জা আব্বাসের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে খালাস দেন। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার বিক্ষিপ্ত পরিবারটাকে এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভোগী। প্লট বরাদ্দের অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে করা দুদকের অন্য একটি মামলা প্রত্যাহারের আবেদনও মঞ্জুর করেন আদালত। আব্বাসউদ্দিন আহমেদ যে মামলায় খালাস পেয়েছে, একই বিষয়ে আবার ওই পরবর্তী মামলাটায় চার্জ গঠনের কোনো সুযোগ নাই। এই বিবেচনায় পরবর্তী মামলাটাও যেহেতু আইনে বার আছে, সেই কারণে মহামান্য আদালত আজকে সেই মামলা থেকে 2 জনকে অব্যাহতি দিয়েছেন। এদিকে রাজধানীর বাড্ডা থানায় সুমন শিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে 8 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। টিপু মুন্সি ক্ষমতায় থেকে এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে স্বৈরাচারী সরকারকে 17 বছর ধরে সহায়তা করেছে। এর আগে সকাল 7টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদার নামে এক যুবককে গুলি করে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে তাদের জড়িত থাকার বিষয়টা আদালতে উপস্থাপন করেন। আদালত তাদের এই জড়িত থাকার বিষয়টা দেখে এবং রিমান্ড পিটিশনের উপরে গুণাগুণের উপরে ভিত্তি করে তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
গত 15 বছরে দুর্নীতি লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি, বর্তমান অবস্থা, ভবিষ্যতে করণীয় নিয়ে পথ নির্দেশ করবে জাতীয় অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি বিদেশি বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের তথ্য উপাত্ত মূল্যায়নের মাধ্যমে অর্থনীতির চ্যালেঞ্জ চিহ্নিত করে শ্বেতপত্র প্রণীত হবে। মাসরুর শাকিলের রিপোর্ট। গত 15 বছরে শেখ হাসিনা সরকারের শাসনামলে ব্যাংক, বিদ্যুৎ ও মেগা প্রকল্পের নামে লুটপাট দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে বলে অভিযোগ করেছেন খোদ প্রধান উপদেষ্টা। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে করণীয় নিরূপণে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান উপদেষ্টার সাথে প্রথম সভা শেষ করে সংবাদ সম্মেলন করে। অর্থনীতিতে স্বচ্ছতা আনার ক্ষেত্রে একটি অনুশীলন, এটা স্বচ্ছতার অনুশীলন। এই স্বচ্ছতার অনুশীলনের ভিতর দিয়ে এই বর্তমান সরকার উপলব্ধি করবে তারা কি ধরনের উত্তরাধিকার নিয়ে অর্থনীতি পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সেহেতু এই অর্থনীতির পরিচালনার ক্ষেত্রে ওনাদের এই মুহূর্তে চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা, প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে ওনারা যদি রূপায়ণ করতে চান, তাহলে প্রথমে বোঝা দরকার কোন ভিত্তিভূমির উপরে ওনারা দাঁড়িয়ে আছেন। তাসনিম আরফা সিদ্দিকী ছাড়া 12 সদস্যের সবাই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। কমিটির প্রধান জানান, তারা কোনো ব্যক্তির দুর্নীতি বা অর্থনৈতিক সংস্কারের তালিকা দেওয়ার জন্য কাজ করছেন না। এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কি সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কি কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে, সেটা করার জন্য আমরা এখানে বিশ্লেষক, নীতি বিশ্লেষক এবং সেইভাবে বা বিষয় বিশেষজ্ঞ হিসেবে আমরা মতামত দিব এটার কোথার ভিতর, আপনারা এটা পরিষ্কার থাকবেন। কমিটি 90 দিনের মধ্যে শ্বেতপত্র প্রণয়ন করবে, তবে প্রয়োজন মনে হলে ও গুরুত্ব বিবেচনায় প্রাপ্ত আংশিক তথ্য জানাতে পারে কমিটি। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনেকে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন অন্যতম 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তারা বলেন, একটা গোষ্ঠী নিজেদের স্বার্থে অন্যের নামে মিথ্যা মামলা ও চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন। যারা এসব কাজে জড়িত তাদের আইনের আওতায় আনারও দাবি জানান এই 2 সমন্বয়ক। আমরা নতুন করে ট্রেন্ড দেখতে পাচ্ছি মিথ্যা মামলা। একটি গোষ্ঠী এটি করার চেষ্টা করছে, একটি গোষ্ঠী চাঁদাবাজি করার চেষ্টা করছে। এই 2টি সমস্যা এখন খুবই প্রকট, মিথ্যা মামলা এবং চাঁদাবাজি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, আমাদের নাম ভাঙিয়ে হোক কিংবা না ভাঙিয়ে হোক, কেউ যদি দুদকে এসে এরকম মিথ্যা মামলা কিংবা চাঁদাবাজির কোনো কাজ করে, তাদেরকে যেন কঠোরভাবে এই জায়গা বা এই প্রতিষ্ঠানে, এই কমিশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর একটি অবস্থান নেওয়া হয়। আমরা যারা সমন্বয় করেছি আন্দোলনের, আমরা এই সমন্বয়ক পরিচয়ে আমরা বিশেষ কোনো সুযোগ সুবিধা আমরা দাবি করতে পারি না। তো যারা এই সমন্বয়ক পরিচয়ে বা এই পরিচয়টি ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করে তাদেরকে আপনারা আইনে সোপর্দ করে দিবেন। শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট এবং মৎস্য ভবন সংলগ্ন সড়কে সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনশৃঙ্খলা রক্ষার্থে ডিএমপি গণবিজ্ঞপ্তি দিয়েছে। ফেনীতে বন্যার পানি কমতে শুরু করেছে, চাঁদপুরেও পানি কমছে, লক্ষ্মীপুরে বেড়েছে সাপের উপদ্রব। বন্যায় এ পর্যন্ত 52 জন মারা গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে যাযাবর মিন্টুর রিপোর্ট। চাঁদপুরে টানা ভারী বৃষ্টিতে সেচ প্রকল্প এবং নিচু এলাকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করলেও নিচু এলাকার বসতবাড়ি, বিস্তীর্ণ ফসলি জমি, মাছের খামার আর গ্রামের পাকা ও আধা পাকা সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদপুরে 64টি ইউনিয়নের 55,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উঠে গেছে, আমরা অনেক কষ্টে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না করতে অনেক কষ্ট। বাড়ি ডুবে গেছে, এখন বাড়িতে থাকতে পারি না। পাকঘরও হানি, রসিঘরও হানি, রান্না খাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নেই। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে ফেনী জেলার 6টি উপজেলা প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন 10 লাখ মানুষ। এখন পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা 17। ঘরের ধান চাল সব ওই যেমন ভিজা ভিজা মরকা সালে শুকাইয়ে রাখি, এগুলো আর খাওয়া যাবে না। গরুর খেতে সবকিছু নষ্ট হয়ে গেছে, এখন গরুরে খানা দিতে পারতেছি না।
লক্ষ্মীপুরে বেড়েছে সাপের উপদ্রব। এ পর্যন্ত ৮০ জন সাপে কাটা রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বন্যা যখন শুরু হলো এইখান থেকে এখনো মতো প্রায় ৮০ জন রোগী ভর্তি হয়েছে, শিশু, মহিলা, পুরুষ মিলে। কারণটা কি? কারণটা হলো যে পানিতে সাপেরা ঘুরতেছে, শুকনা জায়গা খুঁজে। বন্যায় মৃত্যু হয়েছে 52 জনের। পানিবন্দী পরিবারের সংখ্যা 11 জেলায় 10,72,579টি। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 54,80,463। মৃতের সংখ্যা হচ্ছে 52 জন। মৌলভীবাজারে পরিস্থিতির উন্নতি হলেও রাজনগরের 4টি ইউনিয়নের আংশিক এলাকা এখনও বন্যা কবলিত। নতুন করে প্লাবিত হয় এই অঞ্চলে মানুষের দুর্ভোগ বেড়েছে। আমরা বাড়ির সাইডের দিকে পানি, আমরা বাড়ির কোনো পানি, আমরা বিঠার মধ্যে আছি, গরবন্দি আছি, গোত্রে উদার্ত বাড়িতে পারতাম না। বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কম। বর্তমানে রাজনগর উপজেলার শিক্ষা ব্যবস্থা কিন্তু একটু স্থিমিত হয়ে গেছে, বিশেষ করে বন্যার দখল কাটিয়ে এখনো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা খবর পেয়েছি শিক্ষার্থীরা এখনো যাচ্ছে না। সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। যাযাবর মিন্টু, চ্যানেল আই। সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো দমে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। সহায়তা করতে আসা ব্যক্তিরা বলছেন, বিশ্বস্ততা অর্জন করায় শিক্ষার্থীদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন তারা। বুধবার পর্যন্ত টিএসসিতে জমা পড়েছে 7,78,76,278 টাকা। নাজিব বেগের রিপোর্ট। জুলাই বিপ্লবের পর এ যেন বৈষম্যহীন এক বাংলাদেশ। দুর্যোগ এক করেছে সবাইকে। এই চিত্র গেল এক সপ্তাহের। শিক্ষার্থীদের সাথে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে বন্যার্তদের জন্য কাজ করছে সব শ্রেণীর মানুষ। সহায়তায় হাত বাড়িয়েছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা। I think the things they do to help people is meaningful and it's powerful. I think we need more and more people to do these things. বুঝতে পেরেছি যে এইখানে দিলে প্রপার জায়গা ছাত্ররা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমাদের সন্তানরা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এই জন্য আমরা এখানে এসেছি এবং তাদেরকে আমাদের সাধ্যমতো এখানে আমরা অনুদান দিয়েছি। সহায়তা কার্যক্রমে অংশ নিতে এসেছে স্কুল শিক্ষার্থীরাও। স্কুলে পরামর্শ করে আমরা চেষ্টা করলাম যে তাদের কিছু অন্তত সাহায্য করার জন্য। তো আমরা আজ অনেকদিন যাবত এ বিষয়ে কষ্ট করছি, তো আজকে আমরা খুশি যে আমরা আমাদের পক্ষ থেকে কিছু অন্তত সাহায্য করতে পারছি। আমরা স্কুল থেকে অনেক কষ্ট করার পর আমরা কিছু অর্থ দিতে পারছি, এই জন্য আমাদের খুব ভালো লাগতেছে। ত্রাণ সামগ্রী প্রস্তুত হলে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে দুর্গত এলাকায়। তবে অনেক এলাকায় নানা কারণে সহায়তা পৌঁছানো যাচ্ছে না। কিছু কিছু জায়গায় এতটাই দুর্গম, সেখানে হেলিকপ্টার দিয়ে যেতে হয়। ত্রাণ নেওয়ার যে ক্যাপাসিটি সেটা খুবই অল্প, মানে সীমিত। তো সেই জায়গা থেকে দেখা গিয়েছে একটা হেলিকপ্টারে সর্বোচ্চ কয়েকশো ত্রাণ যাচ্ছে, কিন্তু ওইখানে হাজার হাজার মানুষ মূলত সাফার করছে। তো তাদের কাছে ত্রাণ পৌঁছচ্ছে, কিন্তু সেটি খুবই সীমিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথ্য মতে বুধবার পর্যন্ত 7,78,76,000 অর্থ জমার বিপরীতে ব্যয় হয়েছে 71,20,684 টাকা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। চলতি অর্থ বছরে 38,000 কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ দেবে সরকার। লক্ষ্যমাত্রা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের অনুরোধ করেছেন, কৃষক যেন দালালদের হয়রানি থেকে মুক্তি পায়। ঋণ পাওয়ার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে সজনে, পেরিলা, মুর্তা চাষি এবং শীতল পাটি বুনন খাত। রিজওয়ান নেওয়াজের রিপোর্ট। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর সব ব্যাংকের এমডি এবং সিইওদের নিয়ে প্রথম বৈঠক। উদ্দেশ্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা। গত বছরে 35,000 কোটি জায়গায় 3,000 কোটি বাড়িয়ে এবার কৃষিখাতে ঋণ দেওয়া হবে 38,000 কোটি টাকা। ঋণের পরিমাণ এবং আওতা বৃদ্ধির পরামর্শ দেন ব্যাংকাররা। টার্গেটটা আমি মনে করি এটা অন্তত 30% বাড়ানো দরকার। তবে যদি আমাদের একটা ইম্প্যাক্ট ফেলতে হয়, তাহলে এই 20-25,000 কোটি টাকা ইজ নট ইম্প্যাক্ট। দেখা যায় যে একই ব্যক্তি ঋণ পাচ্ছে, অর্থাৎ ক্রেডিট নর্মস বাড়তেছে, একই ব্যক্তি ঋণ পাচ্ছে, সেখানে নতুন কৃষককে অনবোর্ড করার কোনো টার্গেট নাই। 2.5 লাখ টাকা পর্যন্ত আপনার সিআইপি ছাড়াই কৃষি ঋণ দেওয়া যায়। এই 2.5 লাখ আর একটু বাড়ানো যায় কিনা স্যার, যদি 5 লাখ করা যায়। কৃষিতে ভারতের চেয়ে ভালো করলেও চীন, ভিয়েতনামের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। আবার প্রক্রিয়াজাতকরণ শিল্পের অগ্রগতিও অর্থনীতির বিকাশের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
কাজেই উন্নতি করার যথেষ্ট সুযোগ আছে মন্তব্য করেন গভর্নর। সব কিছুই করা সম্ভব যদি আমাদের হাতে সম্পদ থাকে। আমাদের যে ব্যাংকিং খাতের যে বর্তমান অবস্থা, তাতে তো ডিপোজিট গ্রোথ যদি না হয় তাহলে লেন্ডিং করবেন কিভাবে? তো সমস্যাটা কিন্তু মূলে হচ্ছে যে আমাকে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করতে হবে, একটা ইনসেন্টিভ বা ডিসইনসেন্টিভ বিল্ট ইন করে দিতে হবে। দিলে পরে কিছু একটা বেনিফিট, না দিতে পারলে কিছু একটা পেনাল্টির ব্যবস্থা করলে হয়তো এটা স্ট্রিমলাইন হবে। কোনো পেনাল্টি না যদি ইফ ইট ইজ আনএনফোর্সড। একটা শিশুও বুঝে যে এই ধমকানি নয়, আমাকে আসল ধমকানি দিতে হবে। অনুষ্ঠানে জানানো হয় 4% সুদে 5,000 কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ বাড়ানো হয়েছে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। এতে 32 জন সিনিয়র সাংবাদিকের নামও রয়েছে। তাদের বিরুদ্ধে গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আইনজীবীরা বলেছেন কেউ অপরাধের সাথে সম্পৃক্ত ছিল কিনা তা প্রমাণ হবে তদন্তে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিনে শ্যামলী রিং রোডে বিজয় মিছিল শেষে ফেরার সময় গুলিতে নিহত হন নাসিফ হাসান রিয়াদ। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেন নিহতের বাবা গোলাম রাজ্জাক। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটা দাবি না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠ করে রাখতে হবে যে আমার বাবা আমার দুনিয়াতে আমার বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি। তাই আজকে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি। ছেলে বিচার, হত্যার বিচার চেয়ে। অভিযুক্ত হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, পুলিশ, সাংবাদিকের নাম আছে। তাদের বিরুদ্ধে কিভাবে তদন্ত হবে তা জানান আইনজীবী। মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা যে চলছিল তখন সারা দেশে, সেটার সাথে একাত্মতা ঘোষণা করেন এবং সেটি চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীকে উৎসাহ প্রদান করেন। নঈমুল ইসলাম খান, ইকবাল সোভান চৌধুরী, ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আনিসুল হক, হাসান মাহমুদ, হাসানুল হক ইনু। এটা একটা তদন্তের আবেদন। পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি অব দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এটার ব্যাপারে তদন্ত করবেন এবং ওই অনুষ্ঠানে কারা ছিলেন, কারা ছিলেন না, কারা কারা উস্কানি দিয়েছেন, কারা দেননি, সে ব্যাপারে তদন্ত করে ওনারা এখানে আরও সাংবাদিক বা আসামি যুক্ত করতে পারেন অথবা এখানে যারা আসামি আছেন তাদেরকে অব্যাহতি দিতে পারেন। তদন্ত সংস্থা জানিয়েছে এ পর্যন্ত 8টি অভিযোগ দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল গঠনের পর আসামিদের গ্রেপ্তারের পরোয়ানা জারির আবেদন করা হবে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও শহীদ পরিবারকে সহায়তা ও ভাতা প্রদানের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। জুলাই হত্যাকাণ্ডের শিকার 25টি পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় একথা জানান জামায়াত নেতারা। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। ঢাকা মহানগরী উত্তরের জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত 25টি পরিবারের সদস্যের সাথে মতবিনিময় সভা। শহীদ পরিবার ও তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সভাস্থল। আমার বাচ্চাটা বাসায় নিরাপত্তা ছিল না। ও ড্রয়িং আঁকতে খুব পছন্দ করত। ওর ইচ্ছা ছিল বড় হয়ে ও ডাক্তার হবে। ক্লাস 7 পর্যন্ত চাঁদপুরে ওর রুল 1 ছিল। ওর রুল 1 কেউ নিতে পারেনি। এইটা এসে ঢাকায় ভর্তি হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আমার বাবা না খাইলে আমি একদিন খাই না। আমার বাবার ছাড়া আমি দুপুরেও ভাত খাই না। আমার জামাই কোনো অন্যায় করে নাই, তার 3টা গুলি লাগছে। কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, কেউ বাবা, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। ওইটা আমার খাওয়াইতো, ওইটা আমার রাখতো, ওইটার দিকে ছায়া সব শেষ করছি আমি। এই ছেলেটা আমার টার্গেট ছিল যে তাকে আমি বিএসসি ইঞ্জিনিয়ার বানাবো। আমার একটা ভাই যাওয়ার জন্য আমাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। এই বাচ্চা দুটো যখন জিজ্ঞেস করবো যে আমার বাবা কি ক্ষতি করছিল, বড় হয়ে কি জবাব দেবো আমরা? আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলায়, একটা বুকের পিছনে। সে আইল্যান্ডের উপরে দাঁড়ানো ছিল, ওইখান থেকে প্রথমে 2টা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে দৌড় দিছে, মাথায় গুলি করছে। আমি যখন ক্রিসেন্ট হসপিটালে গিয়েছি তখন আমার হাজব্যান্ড আইসিইউতে ভর্তি ছিল। সন্ধ্যায় আমার হাজব্যান্ড মারা যায়।
বক্তারা বলেন, শত শত ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে এই অর্জনে যেন বৃথা না যায়, আর কোনো স্বৈরাচারীর কবলে যেন না পড়ে বাংলাদেশ। মানুষ যদি আল্লাহকে ডরায়, পরকালের বিশ্বাস যদি শক্তিশালী হয়, কোনো পুলিশও লাগবে না, কাউকে লাগবে না, সে নিজে থেকেই ঘুষ খাবে না, সে নিজে থেকেই দুর্নীতি করবে না, সে নিজে থেকেই খুনের নির্দেশ দিবে না। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে সুন্দর সুশৃঙ্খল দেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন জামায়াত ইসলামী নেতারা। আল মুকসিদ, চ্যানেল আই। গণতান্ত্রিক পুনর্গঠনে জাতীয় ও আঞ্চলিক সংলাপ করবে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সিজিএস এর উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ডক্টর আলী রিয়াজ মনে করেন, রাষ্ট্রীয় কাঠামোর পুনর্গঠন ছাড়া গণতন্ত্রকে সুরক্ষিত করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জের অন্যতম অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। গত 25 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা। এই ভাষণের আলোকে রাজধানীতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিজিএস এর সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার আহ্বানের আলোকে প্রান্তিক মানুষের আশা ও প্রত্যাশার কথা জানিয়ে সিজিএস এর কর্মসূচিগুলো তুলে ধরা হয়। প্রশ্নটা ছিল যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, তারপরে এগুলি শেষ করে তারপরে নির্বাচন হবে না নির্বাচন আগেই হবে আর কি। এই দায়িত্বটা সরকারের, এখন যারা দায়িত্বে আছেন তাদের। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে এই জায়গায় যে কতগুলো মৌলিক বিষয়ে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে শুধুমাত্র তাড়াহুড়ার নির্বাচনে গণতান্ত্রিক পুনর্গঠন হবে না। সাংবিধানিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও দুর্নীতি থেকে মুক্ত করতে কাঠামোগত সংস্কারের ওপর জোর দেয়া হয়। প্রান্তিক মানুষের অংশগ্রহণে জাতীয় সংবিধান, মানবাধিকার ও গুরুতর আইন লঙ্ঘনে ভুক্তভোগীদের বিচার নিশ্চিতকরণ সহ 8টি ইস্যুতে সংলাপ আয়োজন করবে সিজিএস। অধিকাংশ, এমনকি ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতেও পার্টি লিডার প্রাইম মিনিস্টার হন না, এটাই স্বাভাবিক। এমনকি লিডার অফ দি হাউসও হন না, লিডার অফ দি হাউসও ডিফারেন্ট হয়। এই সংস্কারগুলো করা খুবই জরুরি। ক্ষমতার এককেন্দ্রীকরণের এই পদগুলি যদি আপনি সাংবিধানিকভাবে বন্ধ না করেন, তাহলে ভবিষ্যতে আরও একজন স্বৈরাচারীর তৈরি হওয়ার পথ আসলে আপনি বন্ধ করতে পারবেন না। আমাদের প্রথম যেই সংলাপ সেটা হবে 31 তারিখ, সেটার বিষয় হচ্ছে সংবিধান। সেখানে আমরা এই প্রসঙ্গগুলো আশা করছি অন্যরা আলোচনা করে এক ধরনের পরামর্শ হয়তো তৈরি করা যায়। এছাড়াও আঞ্চলিক পর্যায়ে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় সংলাপ অনুষ্ঠিত হবে। কাঠামোগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে আমাদের মনস্তত্ত্ব আসলে পরিবর্তন আনতে হবে, মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে। যে কারণে সিজিএস এর পক্ষ থেকে আমরা গণতান্ত্রিক পুনর্গঠন বলছি, প্রফেসর রিয়াজ সংবিধানের ক্ষেত্রে পুনর্লিখন বলছেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংলাপ থেকে উঠে আসা প্রান্তিক মানুষের আশা প্রত্যাশা রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ আকারে তুলে ধরবে সিজিএস, জানিয়ে দেয়া হবে গণমাধ্যমেও। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। পৃথিবীর স্থলভাগের সমস্ত উদ্ভিদ ও প্রাণীর প্রধান আশ্রয়স্থল মাটি বা ভূমি। মাটিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদ একদিকে পৃথিবীকে বসবাস উপযোগী করেছে, অন্যদিকে উৎপাদিত ফল ফসল খেয়ে বেঁচে আছে পুরো জীববৈচিত্র্য। তবে জলবায়ুর বিরূপ প্রভাব ও মানব সৃষ্ট নানা কারণে মারাত্মকভাবে ভূমি দূষণ হচ্ছে, যা বিশ্বের প্রায় 320 কোটি মানুষের জীবন ও জীবিকায় ক্ষতিকর প্রভাব ফেলছে। ভূমি দূষণ নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। ভূমির আবরণ ভেদ করে জন্মানো হাজারো প্রজাতির উদ্ভিদকুলের উপর নির্ভর করে টিকে আছে মানবজাতি সহ পুরো জীববৈচিত্র্য। তবে বিভিন্ন কারণে এ পর্যন্ত পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 75% ভূমি দূষণের শিকার। খাদ্য চাহিদা পূরণে দেশের বিস্তীর্ণ ভূমিতে উৎপাদিত হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফসল, ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক সার। এতে কৃষিপণ্য সহ অন্যান্য উদ্ভিদের যথাযথ পুষ্টি সরবরাহ ও বৃদ্ধি ব্যাহত হচ্ছে। মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণী ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দূষিত হচ্ছে ভূগর্ভস্থ সুপেয় পানির উৎস।
এছাড়া অপরিকল্পিত উন্নয়ন নগরায়নের পাশাপাশি বাসাবাড়ি, কলকারখানা ও ইলেকট্রিক বর্জ্যের কারণেও ব্যাপক হারে ভূমিদূষণ হচ্ছে। নির্বিচারে পাহাড় কাটা, ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদ আহরণে বাড়ছে ভূমিক্ষয়। এছাড়াও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অতিবৃষ্টিতে পাহাড়ে ভূমিধস সহ দক্ষিণাঞ্চলের মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ সংকট তৈরি করছে। পরিস্থিতি উত্তরণে ভূমিদূষণ রোধ এবং মাটির টেকসই ব্যবস্থাপনায় কৃষি জমিতে জৈব সার ব্যবহার, রিসাইক্লিং ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন সহ কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সাথে ভূমিদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি। সবার অংশগ্রহণ ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ভূমিদূষণ রোধ করলে পরিবেশ ভালো থাকবে, সুস্থ থাকবে সামগ্রিক জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবার রয়েছে আই স্পোর্টস। বাংলাদেশ থেকে পাচার করা টাকা ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি সৌজন্য সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা জানতে চান টাকা ফেরত দেওয়ার কোনো উপায় আছে কিনা। রাষ্ট্রদূত জানান, সুইজারল্যান্ড বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি ও প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে সহযোগিতা করবে। অন্তর্বর্তী সরকারকে সমর্থন এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রত্যাশা জানিয়েছে সুইজারল্যান্ড। পরে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিমসন সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। ছাত্র বিপ্লবের শহীদদের প্রতি শোক জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন তিনি। বিরতির পর আবারও আমন্ত্রণ। জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। উপদেষ্টার সাথে সচিবালয়ে দেখা করে তিনি নিরাপত্তা চেয়ে আবেদন করেন। পরে সাংবাদিকদের বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে জরুরি। সোহেল তাজ জানান, বুধবার রাতে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে তাকে অনুসরণ করে, এক পর্যায়ে গাড়ি দাঁড় করায়। এই ঘটনাকে দুরভিসন্ধিমূলক বলে অভিহিত করেন তিনি। এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, নষ্ট রাজনীতিতে তার আসার ইচ্ছে নেই। হত্যা, গুম, নির্যাতন, মানুষের গণতান্ত্রিক অধিকারকে বিলুপ্ত করা, এগুলোকে আমি কোনোদিনও সাপোর্ট করিনি এবং আমার অবস্থান থেকে আমি সবসময় এটার প্রতিবাদ করে এসেছি যতটুকু পেরেছি আমি, কারণ আমারও নিরাপত্তার বিষয় ছিল। দেশের বন্যা দুর্গত মানুষের সহায়তায় 40 লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে দিয়েছে গুলশান ক্লাব। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ক্লাব প্রেসিডেন্ট আনোয়ার রশিদ, পরিচালক প্রশাসন সাফিউস সামি আলমগীর এবং পরিচালক ফাইন্যান্স মেহজাবিন ভুইয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকী। নিটল ডাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে তুলকারামের একটি মসজিদের ভেতর 5 ফিলিস্তিনি সহ 8 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলছে, নিহত সবাই সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিল। বুধবারও পশ্চিম তীরে অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 5 ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে রয়েছে ক্লাসিক সব কন্টেন্ট ও নতুন সব প্রিমিয়াম কন্টেন্ট। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে যুক্ত হলো নতুন কন্টেন্ট প্রেম, মহব্বত, ভালোবাসা।
সালমান মুক্তাদির পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। এবার রয়েছে কৃষি সংবাদ। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও বানের কারণে চাঁদপুর জেলার দুটি সেচ প্রকল্প এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে এ মৌসুমের আউশ, রোপা আমন, আমনের বীজতলা ও আখ সহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। ভোলার বোরহানউদ্দিনের পৌর এলাকায় কালীগঙ্গা খাল দখলের মহোৎসব চলছে। সেই সাথে খাল ভরাট করতে ফেলা হচ্ছে বাজারের ময়লা আবর্জনা। দুর্গন্ধে বায়ু দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। দখলদারদের উচ্ছেদের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে খালটি দৃষ্টিনন্দন করে তোলার দাবি স্থানীয়দের। আবারও একটি বিরতি নিয়ে নিচ্ছে। বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ। খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। গ্রামীণ সড়ক অবকাঠামো, কৃষিখাত ও কাঁচা ঘরবাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলেও এখনও ঘুরে দাঁড়াতে পারেননি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সাইবার নিরাপত্তা সহ সব নিপীড়নমূলক আইন বাতিল করা সহ গণতান্ত্রিক, মানবিক, জনবান্ধব ও অংশগ্রহণমূলক আইন ও নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে মুক্ত গণমাধ্যম ও ডিজিটাল অধিকার কর্মীদের ফোরাম মুক্ত প্রকাশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে দাবিগুলো জানান ফোরামের সদস্যরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে সব মামলাও বাতিলের দাবি জানিয়েছে মুক্ত প্রকাশ। এ সময় মুক্ত প্রকাশের চেয়ারম্যান ডক্টর আইরিন জামান সহ আইনজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক সহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত কালা কানুন বাতিলের দাবি জানিয়েছেন মুক্ত প্রকাশের সাধারণ সম্পাদক সালিম সামাদ। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার